কুয়াশায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, মহাসড়কে যানবাহনের ধীরগতি, তীব্র শীতে বাড়ছে রোগের প্রকোপ। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে সমাবেশ, মানববন্ধন, হোতাদের বিচার দাবি। সারা দেশে হাম রুবেলার টিকাদান শুরু, 24 জানুয়ারি পর্যন্ত পাবে 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা। নতুন ধানের জাত উদ্ভাবন করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, মিলবে আগাম উচ্চ ফলন। এবং 72 বছরে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম পাবনার রওশন আলী, লক্ষ্য এমফিল পিএইচডি করার। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে মাতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। ঘন কুয়াশায় বিপর্যস্ত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে আকাশপথে বিমান অবতরণ, শিডিউল হেরফের এবং বাতিলের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী 4টি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কগুলোতে যানবাহন চলছে ধীরগতিতে। দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে চলাচল করছে বাস ও ট্রেন, যে কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে বেশি। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ। দিনের বেলাতেও সারাদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কয়েকটি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা এবং চিটাগংয়ে কোনো কারণে কুয়াশা বেশি ছিল। আমাদের কুয়াশা অপেক্ষাকৃত কম থাকাতে আমাদের এখানে ল্যান্ডিং ফ্যাসিলিটি যেটা আছে তাতে 800 মিটার পর্যন্ত দেখা গেলে আমরা ল্যান্ডিং দিতে পারি। ঢাকা সৈয়দপুর রুটে শুক্রবারও ঘন কুয়াশার কারণে দিনের 5টি ফ্লাইট বাতিল হয়। শিডিউল হেরফের হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পৌঁছাতে পারছেন না গন্তব্যে। যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি। যাত্রী ভোগান্তির পাশাপাশি লোকসানে পড়ছে বিমান সংস্থাগুলো। ঢাকা এবং ঢাকার বাইরে যেসব লোকাল ডোমেস্টিক ডেস্টিনেশন গুলো আছে, প্রত্যেকটা ডেস্টিনেশনে আসলে কুয়াশার কারণে হয়তো রানওয়ে ক্লোজ হয়ে আছে। এয়ারপোর্ট অথরিটি যেটা টাওয়ার থেকে আমাদের আসলে ফ্লাইট পরিচালনা পারমিশন দিচ্ছে না, একটা ব্যাপার থেকে যাচ্ছে। এদিকে রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সড়ক ও রেল, এই দুই পথেই কুয়াশার কারণে কম গতি নিয়ে চলছে যানবাহন। এতে রেল স্টেশন ও বাস স্টপে যাত্রীদের চাপ বাড়ছে। কম গতির কারণে সড়কেও যানজট লেগেই থাকছে। এক একটি গন্তব্যে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে বাস ও ট্রেন। আমাদের সাধারণত সময় লাগে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যায়। ঢাকা থেকে রংপুর এই গাড়িগুলো আমরা হাতে পাইতে মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় বেশি নিয়ে পাচ্ছি। দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভিন্ন গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারছে না ট্রেন। ঘন কুয়াশায় মহাসড়কেও বিপাকে মোটরযানের চালকরা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আজকে কুমিল্লাতে আপনি শীতের প্রকোপ কেমন দেখছেন, আর ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহন চলাচলে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? কুমিল্লাতে আসলে গত কয়েকদিন ধরেই সকালবেলা বেশ ঘন কুয়াশার দাপট আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে মহাসড়কগুলোতে কিন্তু কুয়াশার যে দাপট, সে কারণে কিন্তু চালকরা আমাদেরকে জানিয়েছে তাদেরকে যানবাহন চালাতে ধীর গতিতে চালাতে হচ্ছে। তবে তারা একটি বিপজ্জনক বিষয়ের কথা আমাদেরকে যেটি জানিয়েছে, যে কুয়াশার কারণে মহাসড়ক পিচ্ছিল হয়ে থাকে, সে কারণে কিন্তু মাঝে মধ্যে অনেক ভারী যানবাহনই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যেতে তারা দেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনি জানেন যে বিপুল পরিমাণে যানবাহন যাতায়াত করে প্রতিদিন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আজকে সকালেও আমরা যেটি দেখেছি যে মহাসড়কে যানবাহন চলাচল কিন্তু কম। সেক্ষেত্রে বোঝা যায় যে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে যেসব যানবাহনগুলো দেশের অন্যান্য জায়গায় যাবার কথা ছিল সেটি কিন্তু সকালে যেতে পারছে না এই ঘন কুয়াশার কারণেই। আর এছাড়া আমি যাত্রী এবং চালকদের সাথে আরো কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানাচ্ছে যে সকালবেলা যাত্রীর সংখ্যা কম থাকে, যে কারণে কিন্তু যাত্রীবাহী বাস কিংবা প্রাইভেট কার যেসবগুলো আছে সেগুলো কিন্তু তারা বেশ দেরিতে ছেড়ে যাচ্ছে, এমনকি অনেকটা তাদেরকে যাত্রীর সংকট নিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। তবে ট্রাক চালকরা আমাদেরকে জানিয়েছে মহাসড়কের পাশে যে
যেসব যানবাহন দাঁড়িয়ে থাকে, অবৈধ পার্কিং করে থাকে, তাদের কারণে কিন্তু এই কুয়াশার কারণে দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। তারা আশা করছে যে হাইওয়ে পুলিশ এই কুয়াশার সময়টুকু অন্তত মহাসড়কে নজর দিবে, যেন মহাসড়কের পাশে কোনো ধরনের অবৈধ যানবাহন পার্কিং করে না থাকে এবং তারা যেন কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়তে হয়। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ মহাসড়কের খবর। তানভীর, আপনি সাথেই থাকুন। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছে রাজশাহী থেকে সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা কেমন দেখছেন? জনজীবন এবং যানবাহন চলাচলের প্রভাব কেমন পড়েছে? রাজশাহী অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা কয়েকদিনের তুলনায় আজকে একটু বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে যে চলতি ডিসেম্বর মাসে আজকেই এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 24.5 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া অফিসে যিনি কর্মকর্তা আছেন রহিদুল ইসলাম, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এই মাসের এই 15 ডিসেম্বর আগ পর্যন্ত তাপমাত্রার যে তারতম্য সেটি এরকমই থাকবে এবং যে কুয়াশা সেইটি কিন্তু আরো কয়েকদিন থাকবে এবং তিনি বলছেন যে 15 ডিসেম্বর পরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে, অর্থাৎ তাপমাত্রা 10 ডিগ্রি আরো নিচে নেমে আসবে। সেক্ষেত্রে 9-8-এও নেমে আসার সম্ভাবনা তিনি বলছেন। আর এই যে ঘন কুয়াশার প্রভাব আমরা দেখেছি সব ক্ষেত্রে, সেটি ট্রেন চলাচলের ক্ষেত্রে প্রভাব না পড়লেও বাস চলাচল এবং বিমান চলাচলের ক্ষেত্রে প্রভাব কিন্তু আমরা দেখেছি। আমরা কথা বলেছি রাজশাহী বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভিনের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে রাজশাহী থেকে প্রতিদিন 3টি ফ্লাইট চলাচল করে, তবে সকালবেলা ঢাকা থেকে যে ফ্লাইটটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে সেইটি কিন্তু গত কয়েকদিন ধরে বিলম্বিত হচ্ছে, সেটি 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে ছাড়ছে। সেই সাথে বিকেলের পরে যে 2টি ফ্লাইট রাজশাহী থেকে ছেড়ে যায় সেগুলো কিন্তু সময় মতো তারা ছাড়তে পারছে না কুয়াশার কারণে বলে আমাদেরকে জানানো হচ্ছে। সেগুলো শিডিউল বিপর্যয় তাদের হয়েছে। আর বাসের যদি বলি, বাসের বিষয়টি হলো যে বাস মালিকরা বলছেন বা বাসের যারা কাউন্টার আছে তারা বলছেন যদি কোনো বাস নির্ধারিত সময় না পৌঁছাতে পারছে সেক্ষেত্রে পরবর্তী তাদের যে বাসটি সেটি কিন্তু সময়মতো ছাড়তে পারছে না। কুয়াশার কারণে মহাসড়কগুলোতে ধীরগতিতে বাস চালাতে হচ্ছে এবং যারা এখানে হাইওয়ে পুলিশ আছে বা জেলা পুলিশের কর্মকর্তা আছে তারা বলছে তারা পরিবহন শ্রমিক মালিকদেরকে নিরুৎসাহিত করছেন যে কোনো কারণের জন্য, বিশেষ করে কুয়াশা যে সময় থাকবে সেই সময় যেন বাস ওভারটেক না করে, নির্ধারিত গতিতে যেন বাস চলাচল করে। দুর্ঘটনা এড়াতে তাদেরকে সব ধরনের সতর্কতা করা হচ্ছে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। শীতজনিত মানে শীতের প্রকোপ জনজীবনে কেমন পড়েছে এবং শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন আপনি রাজশাহীতে? আর রাজশাহীতে বরাবরই শীতের প্রকোপ বেশি পড়ে থাকে, সেক্ষেত্রে এখন যে তাপমাত্রাটি আছে সেইটি কিন্তু একেবারে ব্যাপক বলা যাচ্ছে না। তবে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কখনো শীত কখনো গরম, এই কারণে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাটা বেড়েছে। সেটি বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সব ধরনের বয়সী রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন যে রাজশাহী মেডিকেলে গত 2 সপ্তাহ থেকে শীতজনিত রোগে আক্রান্ত বেশি রোগী ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে শ্বাসকষ্ট, ভাইরাল ডায়রিয়া, ঠান্ডাজনিত যে ডায়রিয়া সেইটি আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বয়স্করা যেন খুব প্রয়োজন ছাড়া বের না হয় এবং বাচ্চাদের জন্য বিশেষ কেয়ার নাই বাবা মারা, সেইটি তারা পরামর্শ দিচ্ছে। কুমিল্লা এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সারা দেশে বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনের তুলনায় বেশিরভাগ জেলাতেই কমেছে তাপমাত্রা। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে তীব্র শীতে বেড়েছে ভোগান্তি। কুড়িগ্রামে গত 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি। শীতবস্ত্রের অভাবে বিপাকে নিম্নবিত্তরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের অবস্থা বেশি নাজুক। গত কয়েকদিনে ক্রমাগত তাপমাত্রা কমছে চুয়াডাঙ্গায়। শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 2 ডিগ্রি কম। প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। দুর্ভোগে আছে বেনাপোলের কৃষক ও ছিন্নমূল মানুষরা। হাওড় বেষ্টিত সুনামগঞ্জেও বাড়ছে শীতের দাপট। গরম কাপড়ের অভাবে অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে লক্ষ্মীপুর, মানিকগঞ্জের ছিন্নমূল মানুষ। অসহায় মানুষ, আমার দুর্ভোগের শেষ নেই, খুব দুর্ভোগ। শীতে এই কষ্ট করে আগুন তাপাচ্ছি, রাস্তায় হাঁটাহাঁটি করছি। গরিব মানুষ, আমাদের পেটে দেয়, কাজ করে খেতে হয়, কিন্তু আমাদের কাপড় চোপড়ও নেই, আর একটু গরম কাপড়ের ব্যবস্থা কেউ করেও না। দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও রাজধানী সহ সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। মূলত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে, পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিসের তথ্য মতে শীত এখনও শুরুই হয়নি। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে শৈত্যপ্রবাহ না বলেও সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। আগামী 2-3 দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, তবে 15 ডিসেম্বরের পর মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
দেশে করোনায় মৃত্যু 7,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 34 জন, এর মধ্যে পুরুষ 23 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,020 জনের। 140টি ল্যাবে 24 ঘন্টায় 12,630 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,329 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.52%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,89,178 জনে। ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসকরা বলছেন, শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে 2 থেকে 3 গুণ। এজন্য শিশুদের গরম কাপড় ব্যবহার, বেশি করে বুকের দুধ পান করানো সহ সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 80 শিশু। ভর্তি হচ্ছে কমপক্ষে 35 জন। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক রোগী। বর্তমানে সেই সংখ্যা 1000 ছাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবাহিত রোগ যেগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি, এগুলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হসপিটালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গেল 10 দিনে 6 শতাধিক নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অ্যাজমাজনিত শ্বাসকষ্টে এখানে ভর্তি হয়েছি। ঠান্ডা করছে, বাথরুম করছে, তাই ডাক্তারের কাছে আনছি, তাই চিকিৎসা চলছে। গত এক সপ্তাহে মানিকগঞ্জে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। কোমলমতি শিশুদের রক্ষায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শীতের মৌসুমে বাচ্চাদের, বিশেষ করে নিউমোনিয়া রোগী খুব বেশি পরিমাণে আমার পাই। ছোট বাচ্চা আছে, তাদেরকে মাথায় ক্যাপ, তারপর হাতে পায়ে মোজা দিয়ে রাখবে এবং গরম রাখবে এবং রুমকে গরম রাখার চেষ্টা করবে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত 10 দিনে 304 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে 1 জন। বাচ্চার পেটে শুকিয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কমছে না। এখন বর্তমানে আমি আইছি, ভর্তি হওয়ার লাগে। আজকে 6 দিন হয়েছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে, এখন গ্যাস দিতেছি। এছাড়া নওগাঁ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনার জন্য লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখানকার সিভিল সার্জন আব্দুল গফফার। জনাব আব্দুল গফফার, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে, শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি, এর কারণটা আসলে কি? আমরা সবাই জানি এটা শীতকাল। শীতকালে যেহেতু শীতে সব ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে, বিশেষ করে ভাইরাল অসুখগুলা শীতে বাড়ে। আর বাচ্চারা এই সময় ভাইরাস জনিত অসুখ, বিশেষ করে রোটাভাইরাস জনিত ডায়রিয়া এবং নিউমোনিয়া, তারপরে সর্দি, কাশি, জ্বর, এগুলাতে বেশি ভোগে। এগুলার মূল কারণ হচ্ছে শীতে এই ভাইরাসগুলো বাড়ে, এদের সংখ্যা বাড়ে, এদের প্রকোপটাও বাড়ে। তো এই সব রোগবালাই থেকে রক্ষায় আপনারা বাড়তি কি ধরনের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে মারা যেন বাচ্চাকে গরম কাপড়ের মধ্যে রাখে, প্রয়োজনে তার রুমগুলা যেন হিটার দিয়ে সেগুলোকে গরম রাখার চেষ্টা করে। বাচ্চাদেরকে গরম কাপড়ে মুড়ে ঘন ঘন বুকের দুধ খাওয়ায়। বাচ্চাদেরকে সকালবেলায় যখন কুয়াশা থাকে সেই কুয়াশাতে যেন বাইরের দিকে না বের করে। এই সকল পরামর্শই সাধারণত আমরা মাদেরকে বা গার্জিয়ানদেরকে দিচ্ছি, যাতে করে বাচ্চারা বেশি ইনফেক্টেড না হতে পারে। যদি কোনো বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে বলছি, যেন বাচ্চাগুলো বেশি খারাপ না হয়ে যায়। প্রয়োজনে হসপিটালে ভর্তি করার কথাও বলছি। শীতের এই সময় শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে করোনার প্রকোপটাও এই সময় বেড়েছে। তো করোনা থেকে যেসব শিশু বা বৃদ্ধরা হাসপাতালে ভর্তি আছেন, তাদেরকে কিভাবে আলাদা করে আপনারা চিকিৎসা দিচ্ছেন হাসপাতালগুলোতে?
আমাদের হসপিটালে করোনা ইউনিট আলাদা, সম্পূর্ণ আলাদা বিল্ডিং এ আমরা করোনা ইউনিট রেখেছি। আমাদের এখানে করোনার সংখ্যা ওইভাবে বাড়ে নাই, কিছু রোগী বেড়েছে যারা করোনা না নেগেটিভ কিন্তু শ্বাসকষ্ট বা কাশির জন্য তারা হসপিটালে ভর্তি হয়েছে। সদর হাসপাতালে এখন পর্যন্ত মাত্র 2 জন করোনা রোগী ভর্তি আছে, আর 8-10 জন সাধারণ রোগী যাদের সর্দি কাশি বেড়ে যাওয়াতে ভর্তি হয়েছে। করোনার সংখ্যা এই শীতে আমাদের এখানে বাড়ে নাই। আর সব মিলিয়ে সব শিশুদের মায়েদের জন্য আপনি কি ধরনের পরামর্শ দিবেন শিশুদের করোনা থেকে সুরক্ষিত রাখতে? করোনা আসলে তো ভাইরাস জনিত অসুখ, গার্জেনদের কাছ থেকে এটা শিশুদের মধ্যে যায়। যেহেতু গার্জেনরা নিজেরা যদি সচেতন থাকে, তারা যদি বাড়িতে থাকে বা বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করে, তাহলে তারা যদি ইনফেক্টেড না হয় শিশুরাও ইনফেক্টেড হবে না। আমাদের সাথে যুক্ত ছিলেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গাফফার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের প্রতিবাদে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তারা। বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিসিএস ক্যাডার কর্মকর্তারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন। এছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ বিভাগীয় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সমাবেশে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। 9 ডিসেম্বর ঢাকা অফিসার্স ক্লাবে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজনে দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করে তারা। সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় যেসব ধর্মান্ধ গোষ্ঠী জাতির পিতার প্রশ্নে এমন সাহস দেখায় তাদের প্রতিরোধের আহ্বান জানান তারা। বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল বের করা হয়। এতে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। মিছিলটি সদর রোড ঘুরে অশ্বিনী কুমার হল চত্বরে শেষ হয়। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই স্লোগান নিয়ে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় জেলার সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। এছাড়া কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, নড়াইল, কুমিল্লা, নওগাঁ, পাবনা, নেত্রকোনা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি থেকে বঙ্গবন্ধুর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আজকে জাতির পিতার প্রতিকৃতিতে যারা আঘাত করেছে, যারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, যারা এই প্রতিকৃতি ভেঙে ফেলার জন্য নানাভাবে পায়তারা করছে, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। 71 সালে তাদের কি ভূমিকা ছিল, 75 সালে তাদের কি ভূমিকা ছিল। জাতির পিতাকে যারা অসম্মান করতে চান, যারা দেশ বিরোধী কথা বলতে চান, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতে চান, তাদের আসলে ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের প্রতিবাদে, তাদের বিচারের দাবিতে, এবং তারা যেন আর এরকম রক্তচক্ষু দেখানোর সাহস না পায়, সেই রক্তচক্ষুকে দমন করার জন্য আমরা সরকারি কর্মকর্তারা আজকে প্রতিবাদের আয়োজন করেছি। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে হামরুবেলা টিকাদান কার্যক্রম। 9 মাস থেকে 10 বছরের কম বয়সী শিশুরা পাবে এই টিকা। আজ থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী 24 জানুয়ারি পর্যন্ত। রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে 2টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ৭৫,৭৪০ শিশুকে টিকা দিতে নিয়োজিত আছেন 132 জন টিকাদানকারী, 60 জন সুপারভাইজার এবং 700 জন স্বেচ্ছাসেবী। তবে জেলার 9 উপজেলার ইউনিয়নগুলোতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে এই ক্যাম্পেইন শুরু হয়নি। বরিশালে নগরীর কাউনিয়া মাতৃসনদে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। নগরীতে 1,04,000 এবং জেলার 10 উপজেলার 5,42,649 শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া নানা আয়োজনে নড়াইল, খাগড়াছড়ি, ফেনী, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, নওগাঁ সহ সব জেলাতে একযোগে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 24 জানুয়ারি পর্যন্ত। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে গ্রামাঞ্চলে এই কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই মধ্যে সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার সহ নানামুখী কার্যক্রম শুরু হয়েছে। পুরো চালু হলে অন্তত 1.5 লাখ লোকের কর্মসংস্থানের পাশাপাশি আইটি খাতে নতুন দিগন্তে শুরু হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। কালিয়াকৈর উপজেলায় 355 একর জমিতে বঙ্গবন্ধু হাইটেক সিটিকে 5 ব্লকে ভাগ করা হয়েছে। এসব ব্লকে এরই মধ্যে বরাদ্দ পেয়েছে 37 প্রতিষ্ঠান। তবে এবছর কাজ শুরু করেছে 5টি। সাইবার নিরাপত্তা, সফটওয়্যার সহ নানা উচ্চ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে। সবচেয়ে আশার কথা, এখানে মানুষের রক্তের প্লাজমা থেকে ক্যান্সার ও এইডসের ওষুধ উৎপাদনে এগিয়ে এসেছে ওরিক্স বায়োটেক নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এছাড়া উৎপাদন হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন, মোবাইল, অপটিক্যাল ফাইবার, ডিসপ্লে সহ নানা ধরনের যন্ত্রপাতি। সেসব রপ্তানি হচ্ছে দেশের বাইরে। মেশিনগুলো নিয়ে আসা হতো ইউএস থেকে ডাইরেক্ট, তো তখন 12 থেকে 15 লাখ টাকার মতো লাগতো। তো এখন এই জায়গায় অ্যাসেম্বল করার ফলে এটা আমরা 5 থেকে 7 লাখ টাকার মধ্যে দিতে পারতেছি। একটা অর্গানাইজেশনে দেখা গেছে মিনিমাম 20 থেকে 25 জন লাগে তাদের সাইবার সিকিউরিটি অফিসার। তো সেক্ষেত্রে তাদের এখানে একজনও লাগবে না, শুধু ওরা আমাদেরকে অ্যাক্সেসটা দিলে আমরা আমাদের এখান থেকে সকল মনিটরিংটা করতে পারবো। এবং এটার নাম হচ্ছে সক সেন্টার, সিকিউরিটি অপারেশন সেন্টার। বর্তমান করোনাকালীন সময়ে আমরা যে সবাই সামাজিক দূরত্ব মেনটেন করার যে একটা মেনটেন করতে হবে, এটা কিন্তু আমরা যে টোকেন ডিসপেন্সার মেশিনটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা সহজেই মানা সম্ভব। করোনার কারণে বিনিয়োগ কিছুটা কম হলেও এরই মধ্যে তুরস্ক, নেদারল্যান্ড সহ অনেক দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বর্তমান বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় 10,000 জনবলের মতো কাজ করে। সরকারের যে লক্ষাধিক বেকার যুবক যুবতী এখানে কাজ করবে, সেই টার্গেট নিয়ে হাইটেক পার্কের আমরা যাত্রা শুরু করেছি এবং আমরা অনেকটাই সফল হতে পারছি। সংরক্ষণ করা হচ্ছে সরকারি বিভিন্ন অফিস আদালতের নথিসহ গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গবেষণার মাধ্যমে সুগন্ধি রানী সেলুট জাতের ধান থেকে নতুন এক ধরনের জাত উদ্ভাবন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হয়েছে ধানের নতুন এ জাত। গবেষকরা বলছেন KUAT 1701 জাতের এ ধান উচ্চ ফলনশীল ও রানী সেলুটের তুলনায় 1 মাস আগেই ফলন মিলবে বলে জানিয়েছেন গবেষকরা। উৎপাদন কম হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকদের মধ্যে স্থানীয় জাতের ধান চাষের আগ্রহ কম। এর বদলে তারা ঝুঁকছেন উন্নত জাতের ইরি, বিরি, বিনা ধানের প্রতি। ফলে স্থানীয় জনপ্রিয় ধানের জাত বিলুপ্ত হওয়ার পথে। এই বিষয়ে কৃষকদের আগ্রহী করে তুলতে খুলনা অঞ্চলের বিখ্যাত সুগন্ধি চাল রানী সেলুট নিয়ে গবেষণা শুরু করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের 3 গবেষক। 2017 সালে শুরু হওয়া গবেষণায় তারা টিস্যু কালচার পদ্ধতিতে দেহকোষে মিউটেশন ঘটিয়ে উদ্ভাবন করেন উন্নত নতুন এক জাত। উচ্চ ফলনশীল এ ধানের নাম দেওয়া হয়েছে KUTA 1701। মাতৃ রানী সেলুট থেকে 1 মাস 10 দিন আগে সেটা কর্তনযোগ্য। আচ্ছা, সিডের সাইজটা রানী সেলুটের থেকে অর্ধেক হয়ে গেছে। তারপরে ফলনও কিন্তু রানী সেলুটে ম্যাক্সিমাম 3 টন পাওয়া যায়। এখানে আমরা প্রায় 3.5 থেকে 4 টন ফলন পাবো বলে আমরা আশা করছি। নতুন ধানের এ জাত মূল্যায়ন হলে কৃষি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা কৃষি বিভাগের। আশা করছি যে আমরা আগামী 1-2 বছরের মধ্যে এটি রিলিজ পাবে এবং এটি যদি হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় যে কৃষিক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক যুক্ত হবে। আগামী বছর বৃহত্তর খুলনা ও যশোর জেলায় মাঠ পর্যায়ে নতুন ধানের মূল্যায়ন হবে। এরপরে চূড়ান্তভাবে জাত নির্বাচনের আবেদন জানানো হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উচ্চশিক্ষা অর্জনে বয়স কোনো বিষয় নয়, তা প্রমাণ করেছেন পাবনার তারাবাড়িয়া গ্রামের রওশন আলী। 72 বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি। এবার এমফিল ও PhD ডিগ্রি অর্জনের ইচ্ছা তার। পাবনা সদরের তারাবাড়িয়া গ্রামের রওশন আলী সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে 2008 সালে তিনি অবসরে যান। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে 2017-18 সেশনে সান্ধ্যকালীন স্নাতক কোর্সে ভর্তি হন। 8 নভেম্বর প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলে 3.35 পয়েন্ট পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন তিনি। এবার তার ইচ্ছা আরও উচ্চতর ডিগ্রি নেয়ার। এছাড়াও মানুষের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করতে চান রওশন আলী। জ্ঞান অর্জন করার প্রতি যাতে সবাই আগ্রহী হয়, বিশেষ করে নৈতিক শিক্ষার প্রতি যাতে সবাই আগ্রহী হয়। বর্তমান তো অবক্ষয়, সামাজিক অবক্ষয় চলছে, এই জন্য
আমি চেষ্টা করি যে সবাই যাতে আমরা নৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশ এবং জাতির কল্যাণ করতে পারি। রওশন আলীর এক ছেলে একটি বেসরকারি কলেজের শিক্ষক, আরেকজন পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। তার সাফল্যে খুশি স্বজনরা। এই বয়সে আসলে আব্বা এত পরিশ্রম করছে, আর তারপরে এত ভালো রেজাল্ট, আমাদের পরিবারে আসলে সবাই খুব খুশি। তিনি যে নৈতিক শিক্ষাগুলো আমাদের মাঝে দিয়ে থাকেন, এটা আমরা খুবই আনন্দিত। নিষ্ঠা আর একাগ্রতা থাকলে শিক্ষা অর্জনে বয়স কোনো বাধা নয়। রওশন আলীর সাফল্য অনেকের জন্য অনুকরণীয় মনে করছেন শিক্ষকরা। সবাইকে একত্রিত করা, একসঙ্গে ক্লাসে পার্টিসিপেট করা, একসঙ্গে সেমিনার বা রিসার্চ বা ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ করা, সব ক্ষেত্রে উনি কোয়ালিশন করতেন এই বয়সে এসেও। 1965 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন রওশন আলী। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর স্নাতক ও বিএড পাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা সেতুতে 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে যুক্ত হয়েছে নদীর দুই প্রান্ত। পুরো সেতুটিকে এক নজর দেখার জন্য পদ্মাপাড়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এমন কর্মযজ্ঞ দেখতে আর ইতিহাসের সাক্ষী হতে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে যাচ্ছেন অনেকে। বাঙালির গর্ব আর অহংকার এই সেতু নিয়ে সম্ভাবনার কথা বলছেন তারা। বৃহস্পতিবার পদ্মা সেতুতে যুক্ত হয়েছে সবশেষ স্প্যান। পদ্মার উত্তর দক্ষিণ পার্কে এক সুতায় যুক্ত করেছে 18 কোটি মানুষের স্বপ্নের এই অবকাঠামো। নদীর বুকে দাঁড়িয়ে থাকা সেতুটি নিয়ে রীতিমতো উৎসবে মেতেছে দক্ষিণাঞ্চলের মানুষ। দেশের বৃহত্তম এই স্থাপনার কর্মযজ্ঞ দেখতে জাজিরা প্রান্তে ভিড় করছেন দর্শনার্থীরা। ইতিহাসের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। সকল নিন্দুকের জবাব আমাদের আজকে পদ্মা সেতু। সারা বিশ্বের কাছে এটা একটা চ্যালেঞ্জে মোকাবেলা করা হয়েছে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এটা বাস্তবায়ন করে দেখাইছে। স্বপ্ন তো সফল হয়েছে, আমরা সবাইকে নিয়ে দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর দিনে আতশবাজি, এক্সপ্রেসওয়ের 1 কিলোমিটার পর্যন্ত মোমবাতি প্রজ্বলন ও ফানুস উড়িয়ে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা। এই সেতুকে ঘিরে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হলে বাড়বে কর্মসংস্থান, পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থা। আর যখনই কর্মসংস্থানের সুযোগ পাবে তখন অর্থনৈতিকভাবে এদেশের মানুষ সমৃদ্ধিশালী হবে, শরীয়তপুরের মানুষ সমৃদ্ধিশালী হবে। বাংলাদেশে অর্থনীতির একটা অংশ শরীয়তপুরের মানুষ প্রবৃদ্ধির সাথে যোগ করতে পারবে। জাজিরা প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন অবকাঠামো ও দর্শনীয় স্থানকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আগে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।